লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গল্প ভার্স স্টুডিওতে আপনাকে স্বাগত। তবে গুটি গুটি পায়ে আমরা কিন্তু তৃতীয় পর্বে চলে আসলাম। জানি গল্পটা আসতে এবার একটু দেরি হলো, কিন্তু কি করব বলুন তো? রিয়া আর অনুরাগ যে এখন লং ডিস্টেন্সে আছে, তাই ওদের গল্প আপনাদের কাছে আসতে একটু সময় তো লেগে যাবে। সে যাই হোক, কিন্তু অবশেষে আমরা আজ তৃতীয় পর্বে চলে এসেছি। তাই হেডফোনটা চট করে খুঁজে কানে লাগিয়ে নিন দেখি, আর শুনতে থাকুন হাসতে তোমায় হবেই তৃতীয় পর্ব। লেখিকা সুস্মিতা গোস্বামী। আর হ্যাঁ, আপনারা আমাদের গল্পগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছেন, কিন্তু সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। তবে আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহিত হব আমরা। তবে শুরু করছি আজকের গল্প। অনুরাগ আর রিয়ার লং ডিস্টেন্স সম্পর্কের 1 মাস পেরিয়ে গেছে। রিয়া তার নতুন শহরে ডিপ্লোমা কোর্সে ব্যস্ত, আর অনুরাগ তার প্লেসমেন্ট এবং ফাইনাল ইয়ারের প্রজেক্টে চরম চাপে। তাদের সেই টক্সিক লাভ লুপ এখন ফোনের স্ক্রিন আর গ্রিন ফ্ল্যাগ ট্র্যাকার স্মার্ট ওয়াচের মাধ্যমে চলছে। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনুরাগের তৈরি করা সেই LTIM মানে লং টার্ম ইনভেস্টমেন্ট মডেলের মনিটরিং ফিচার রিয়াকে চরম বিরক্ত করতে শুরু করলো। একদিন রাতে রিয়া ডিপ্লোমা কোর্সের ল্যাবে তার বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিল। হঠাৎ তার স্মার্ট ওয়াচ থেকে তীব্র ভাইব্রেশন হলো। রিয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে অনুরাগের নাম। কি হলো অনুরাগ, হঠাৎ এই সময় ফোন করছো? অনুরাগের ফোনের ওপাশ থেকে গম্ভীর শান্ত গলা ভেসে আসে। অনুরাগ বলে, তোমার ইএইচটি ডেটা মানে ইমোশনাল হেলথ ট্র্যাকার ডেটা বলছে তোমার হার্ট রেট গত ২০ মিনিট ধরে অস্বাভাবিক মাত্রায় বেড়ে আছে। আমার সিস্টেম অ্যালার্ট দিচ্ছে। তোমার কি কোনো ইমোশনাল ক্রাইসিস হচ্ছে? তোমার চারপাশে এত আওয়াজ কেন? রিয়া বিরক্ত হয়ে ল্যাব থেকে বেরিয়ে গিয়ে বলে, উফ, অসহ্য! অনুরাগ, তুমি দেখছি সত্যিই আমার মাথা খারাপ করবে। ফালতু কথা না বলে যেটা জানতে চাইছি সেটা বলো। আরে বাবা, এটা কোনো ক্রাইসিস নয়। তাহলে কি? আমি হাসছিলাম, আমার বন্ধুরা একটা ফাজলামো করছিল, তাই। তোমার এই সার্ভেলেন্স না আমার আর ভালো লাগছে না। বাহ, পড়াশোনা না করে ফাজলামো করছো, খুব ভালো। আর কি বললে? আমার সার্ভেলেন্স ভালো লাগছে না? তা লাগবে কেন? ২৪ ঘন্টা ফাজলামো করতে পারলেই তো তোমার আর কিছু চাই না। আর শোনো, এটা সার্ভেলেন্স নয় রিয়া, এটা প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। তোমার এই র‍্যান্ডম হাসি আমার সিস্টেমকে ওভারলোড করছে। আর তোমার সঞ্চয় মনিটরে গতকাল কোনো এন্ট্রি নেই কেন? তুমি কি আমাদের জয়েন্ট অ্যাকাউন্টিং ভুলে গেছো? আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তুমি আমার জীবনটা একটা মনিটরিং অ্যাপ দিয়ে পুরোপুরি কন্ট্রোল করতে চাইছো। আমি তো কোনো পণ্য নই তোমার কাছে, যে তুমি আমার উপর এত কঠোরভাবে কোয়ালিটি কন্ট্রোলের নিয়ম চাপাবে। তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করছো, আর এটাই আমার কাছে তোমার নতুন টক্সিক কন্ট্রোল সিস্টেম। ব্যক্তিগত স্বাধীনতা? তুমি কি বলতে চাইছো? তুমি আমাদের জয়েন্ট ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যেতে চাইছো? তোমার এই কমিউনিকেশন ব্রেকডাউন আমার জন্য কোনো ভালো ইকোনমিক্যাল সিগন্যাল নয়। তোমার সবেতেই লজিক অনুরাগ। ভুলে যেও না, তুমিও একজন মানুষ, আর আমিও একজন মানুষ। তোমার এই ডিজিটাল পজিটিভনেসের জন্যই না আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। এটাই আমার ট্রায়াল সেপারেশনের আসল কারণ ছিল, যা তুমি কখনো বোঝোনি। যাও, তুমি তোমার ওই লজিক নিয়েই থাকো। রিয়া ফোন কেটে দিল। তার রাগ তখনও কমেনি। সে স্মার্ট ওয়াচটা খুলে ব্যাগে ঢুকিয়ে দিল। অন্যদিকে অনুরাগ হতাশ। সে ল্যাবে একা বসেছিল। সোহিনী তার পাশে এসে দাঁড়ালো। কি হলো অনুরাগ, রিয়ার সঙ্গে ঝগড়া হলো বুঝি? আমার কোর অ্যালগোরিদম আবার এরর দিচ্ছে। রিয়া আমার প্রোঅ্যাক্টিভ কেয়ারকে টক্সিক কন্ট্রোল বলছে। আমার লজিক কেন ওর ইমোশনকে ফিক্স করতে পারছে না? কারণ লজিক আর ইমোশন কখনোই এক নয়। তোমার মনিটরিং সিস্টেমের কাছে তুমি শুধু ডেটা দেখছো, কিন্তু ব্যক্তিগত স্থানের প্রয়োজনীয়তা দেখছো না। এটা তোমার অ্যালোকেশন ফল্ট। আর শোনো, আমার প্লেসমেন্ট হয়ে গেছে, একটা বড় কোম্পানি থেকে ভালো অফার পেয়েছি। তুমিও চেষ্টা করো, হয়তো তোমার এই স্ট্রেস কমলে রিয়ার ইএইচটি ডেটা স্থিতিশীল হবে। সোহিনীর এই লজিক্যাল সাপোর্ট অনুরাগকে কিছুটা স্বস্তি দিলেও তার মনে আবার সন্দেহের বীজ বপন করল। টিয়া কি সত্যি অন্যদের সঙ্গে কথা বলার স্বাধীনতা চাইছে,
তার মানে কি রিয়া দূরে চলে গিয়ে তাকে ভুলেও যাচ্ছে আস্তে আস্তে? পরের দিন রিয়া ডিপ্লোমা কোর্সের ইনস্টিটিউশনের বাইরে কফি খাচ্ছিল। তার মন খারাপ, কারণ সে জানে অনুরাগকে ছাড়া সে থাকতে পারবে না। কিন্তু তার ওই টক্সিক কন্ট্রোলও তার কাছে অসহ্য। হঠাৎ তার দিকে এগিয়ে এলো পরিচিত এক মুখ, সাগর। হাই রিয়া, তুমি এখানে? আমিও একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো হলো। এই তোমার আর অনুরাগের মধ্যে এখন সব ঠিক আছে তো? তোমার হাসি দেখে মনে হচ্ছে না তোমরা পারফেক্ট লুপে আছো। সাগরদা, তুমি এখানে কি করছো? আমি তোমার আর অনুরাগের মতো এত লজিক্যাল নই। আমি শুধু আমার ইমোশনকে অনুসরণ করি। তোমার মতো একজন বন্ধুকে দেখলে আমার দিনটা ভালো কাটে। এখন চলো, আমি তোমাকে এই শহরের সবচেয়ে ভালো হ্যাজনিক কনজাম্পশন স্পটে নিয়ে যাই। তোমার মনটা ভালো হবে। সাগর রিয়াকে নিয়ে যাওয়ার জন্য বাইকের চাবি বের করলো। রিয়া তখনও দ্বিধায়। অনুরাগের উপর রাগ আছে, কিন্তু সাগরের সঙ্গে যাওয়াটা কি তার টক্সিক রিভেঞ্জ হবে না? ঠিক সেই মুহূর্তে রিয়ার ব্যাগে রাখা স্মার্ট ওয়াচটি কেঁপে উঠল। রিয়া ব্যাগ খুলে দেখল স্ক্রিনে কেবল একটি মেসেজ। রিয়া, I am waiting for your NSF call. I mean, not Sohini FaceTime call. Don't let your anger cause a system malfunction. Love you so much from your Anurag. অনুরাগের এই ছোট্ট মেসেজ রিয়ার ইগোতে আঘাত না করে বরং তার প্রতি ভালোবাসা প্রকাশ করল। রিয়া এবার হাসল। ধন্যবাদ সাগরদা, কিন্তু আমাকে যেতে হবে। আমার কোর অ্যালগোরিদম আমাকে ডাকছে। আমি কোনো মাল্টিটাস্কিং করতে পারবো না। সাগর হতাশ হলেও বুঝতে পারল সে আবারও বৃথা চেষ্টা করল রিয়ার পেছনে সময় দিয়ে। এরপর রিয়া অনুরাগকে ভিডিও কল করে। বাবা, তুমি আর ভিডিও কল? হঠাৎ করে কি হলো শুনি? মাথার তার ঠিক হয়ে গেছে নাকি? তোমার EHD ডেটা এখন শান্ত কেন? আর হ্যাঁ, তুমি কি আমার সার্ভেলেন্স অ্যাপকে বন্ধ করে দিয়েছো? আমি কোনো আপডেট পাচ্ছি না। শোনো মিস্টার, আমার মাথার তার একদম ঠিক আছে। তোমার ওই সুইট মেসেজ দেখে আমি একটু নরম হয়ে দয়া করে তোমাকে ভিডিও কল করলাম। আর কি যেন বললে? সার্ভেলেন্স অ্যাপ বন্ধ করে দিয়েছি নাকি? না, আমি শুধু তোমার কন্ট্রোল সিস্টেমকে নতুন করে কাস্টমাইজ করছি। আমি তোমার প্রোডাক্টিভ কেয়ারকে ভালোবাসি, কিন্তু আমার ব্যক্তিগত প্রাইভেসি রাইটসও দরকার। আমরা একটা ব্যালেন্সড মডেল তৈরি করব। কিন্তু শোনো, আমার তোমার সঙ্গে ঝগড়া করতে হবে এখনই, কারণ আমার ঝগড়া করতে খুব ইচ্ছে করছে। তুমি ঝগড়া করা ছাড়া আর পারোটা কি? আমি কি বুঝি না নাকি? তুমি প্রতি মুহূর্তেই ঝগড়া করার লিঙ্ক খোঁজো। সাংঘাতিক ধানি লঙ্কা মার্কা মেয়ে তুমি। বেশ করেছি, আমি ধানি লঙ্কা মার্কা মেয়ে হয়েছি। আমি বুলেট লঙ্কা হব, ঝগড়া করব, দেখি তুমি কি করো। অনুরাগ হাসল। সে জানে রিয়ার এই ঝগড়া, এই টক্সিক লাভ লুপি তাদের সম্পর্কের একমাত্র স্থিতিশীল উপাদান। ঠিক আছে, ঝগড়া হোক, কিন্তু এই ঝগড়া শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। কোনো সাপোর্টিং ফাংশন বা ইনভেস্টরের দরকার নেই। আর শোনো, তোমার ডিজিটাল পজিটিভনেসের জন্য আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে খুব মিস করি। ও, আই মিস ইউ টু। চলো এবার ঝগড়া করি। অনুরাগ হাসতে শুরু করে আর তাদের ঝগড়া চলতে থাকে, কিন্তু তারা দুজনেই জানতো সেই ঝগড়ার মধ্যে ছিল দীর্ঘ দূরত্বের সম্পর্কের নতুন এক গ্রিন ফ্ল্যাগ কমিটমেন্ট। দেখতে দেখতে অনুরাগ আর রিয়ার লং ডিস্টেন্স সম্পর্কের দ্বিতীয় মাস চলে এলো। রিয়া এখন তার ডিপ্লোমা কোর্সে চূড়ান্ত চাপে, আর অনুরাগ তার স্বপ্নের একটি বহুজাতিক কোম্পানির প্লেসমেন্ট ইন্টারভিউ নিয়ে ব্যস্ত। তাদের এই ব্যস্ততা তাদের ব্যালেন্সড মডেলকে নতুন করে ধাক্কা দিতে শুরু করেছে। ইস, এই ছেলেটা জানে না অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন কতটা টক্সিক। একদিন সন্ধ্যায় রিয়া, নেহা, পূজা ও তার কলেজের বন্ধুদের সঙ্গে একটি রিসার্চ প্রজেক্ট নিয়ে কফি হাউসে ছিল। সেই সময় সে একটি নতুন ছবি তুলল, যেখানে তার এক সুদর্শন বন্ধু তাকে মজার চলে কফির মাগ এগিয়ে দিচ্ছে। রিয়া ছবিটি ফেসবুকে আপলোড করলো ক্যাপশন দিয়ে, ডেটা অ্যানালিসিস অ্যাসাইনমেন্টে বেস্ট সাপোর্ট। 5 মিনিটের মধ্যে অনুরাগের মেসেজ এলো। তোমার এই ডেটা অ্যানালিসিস অ্যাসাইনমেন্টের বন্ধুটি কে? তোমার ইনভেস্টমেন্ট মডেলে এই এক্সটার্নাল ইনপুট কোথা থেকে এলো? আরে আরে, শান্ত হও। ও আমার ব্যাচমেট সুদীপ।
তোমার ওই লজিকবাজ প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। আমি এখন কাজে ব্যস্ত। এক চড়ে দাঁতগুলো ভাঙবো তোমার, আমার মুখের উপর ব্যস্ত আছি বললে। আর শোনো, এটা আমার লজিকবাজ প্রশ্ন নয় রিয়া। আমার লং ডিস্টেন্স ট্র্যাকার তোমার সোশ্যাল মিডিয়া ডেটা বিশ্লেষণ করে দেখছে। তোমার ছবিতে অন্য পুরুষের ইমোশনাল উপস্থিতি আমার ট্রাস্ট ডেফিসিট বাড়াচ্ছে। এটা আমাদের সম্পর্কের জন্য রেড ফ্ল্যাগ। তোমাকে আমি এর আগেও এই নিয়ে বললাম, অথচ তারপরও তুমি আমার কথা অগ্রাহ্য করে এইসব ফাজলামো করছো। কি মনে করো তুমি আমাকে জোকার? আমি কি তোমার সাথে যোগ করছি বলে মনে হয় তোমার? অসহ্য! এত চিৎকার কেন করছো তুমি, হ্যাঁ? আমি কি কানে শুনতে পাই না নাকি? তোমার এই ডিজিটাল পজিটিভনেস আমার আর ভালো লাগছে না। তুমি কি আমার ব্যক্তিগত জীবনটা একটা মনিটরিং স্ক্রিন বানাতে চাও? আমার বন্ধুদের সঙ্গে হাসিও তোমার কাছে টক্সিক? আমার কাছে তোমার হাসি নয়, তোমার মিসলিডিং সোশ্যাল সিগন্যাল টক্সিক। তোমার বন্ধু তোমার কফি কেন এগিয়ে দিচ্ছে? সে কি তোমার নেসেসারি কমোডিটি? তুমি ভুলে যেও না আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমায় ভালোবাসো। রিয়া রাগের মাথায় অনুরাগের ফোন কেটে তাকে একটি বড় মেসেজ টাইপ করলো। তাতে লিখলো সে যেন তার ব্যক্তিগত জীবনে নাক না গলায়। তারপর সে মেসেজটি সেন্ড করলো। অনুরাগ সেই মেসেজটি সিন করলো, কিন্তু কোনো উত্তর দিল না। মনে মনে বলল, আমার মুখের উপর ফোন কেটে দেওয়া এত সাহস! আমি এবার ওর মেসেজের আর রিপ্লাই করব না। কি হলো? সিন করে রিপ্লাই দিচ্ছে না কেন? ওর কি কানেকশন টাইম আউট হলো? নাকি ও আমাকে শাস্তি দিচ্ছে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেল। অনুরাগের কোনো রিপ্লাই নেই। রিয়ার রাগ তখন ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। রিয়া নেহা আর পূজাকে ফিসফিস করে বলে, দেখ তো, ও আমার মেসেজ সিন করে রেখেছে, কিন্তু উত্তর দিচ্ছে না। এটা কি করছে ও? সাইলেন্ট পানিশমেন্ট দিচ্ছে আমায়? আরে, হয়তো ওর কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ শুরু হলো। ওর তো আজ একটা বড় ইন্টারভিউ ছিল। না, ইন্টারভিউ থাকলে তো আমাকে বলতো। ও ইচ্ছে করে আমার উপর মানসিক চাপ সৃষ্টি করছে। ও জানে তো এখন আমি ইমোশনাল ডিম্যান্ডে আছি। আর তাই ও সাপ্লাই অফ কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে। এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক কৌশল। দেখ রিয়া, তোরও কিন্তু দোষ আছে। ছেলেটা তোকে ভালোবাসে, তোকে নিয়ে চিন্তা করে, অন্য কারোর সাথে তোকে দেখলে কষ্ট পায়, আর তুই সেগুলোই বেশি করে করিস। এটা কিন্তু ঠিক নয়। তুই অনুরাগের অভিমানকে সবসময় রাগ ভেবে ভুল করছিস, কিন্তু তুইও কিন্তু অনুরাগকে কষ্ট দিচ্ছিস। সবসময় ওর সাথে এরকম মিসবিহেভ করলে হয়? তুই বল। হ্যাঁ রিয়া, আমিও নেহার সাথে একমত। তুই সত্যিই অনুরাগের সাথে খুব বাজে ব্যবহার করছিস। এটা ঠিক নয় রিয়া। মানছি ওর অ্যাটেনশন পেতে এইসব করছিস, কিন্তু তাই জন্য অনুরাগকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই তোর। রিয়া নিজের ভুল বুঝতে পেরে চুপ করে যায়। মনে মনে ভাবে, নেহার কথাই ঠিক। অনুরাগ যতই যন্ত্রের মতো আচরণ করুক, ও তো আসলে একটা মানুষই। এটা করা ঠিক হয়নি ভেবে সে সবে সরি লিখতে যাবে বলে টাইপ করতে শুরু করবে, ঠিক তখনই অনুরাগের প্রোফাইলে একটি নতুন স্ট্যাটাস আপডেট হলো। সফলভাবে সিস্টেম ক্র্যাশ ফিক্স করা হয়েছে। এখন নতুন গেম শুরু হবে। এই এইবার রিয়া আর সহ্য করতেই পারল না। সে নিশ্চিত হলো অনুরাগ ইন্টারভিউ শেষ করেই তার সঙ্গে ঝগড়া শুরু করেছে, এবং এখন এই স্ট্যাটাস দিয়ে তাকে আরও জ্বালাচ্ছে। এই, তুমি আমার মেসেজ সিন করে উত্তর দিলে না যে? তুমি এই সাইলেন্ট টর্চারটা কেন করছো? আর তোমার এই স্ট্যাটাসের মানেটাই বা কি? আমার মতো একটা প্রিমিয়াম প্রোডাক্টকে অবহেলা করার মতো সাহস তোমাকে কে দিল? শোনো রিয়া, আমার প্লেসমেন্ট ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমার মেসেজটা ল্যাপটপে সিন করেছিলাম, কারণ দেখতে চেয়েছিলাম তুমি কি লিখছো। কিন্তু ইন্টারভিউয়ের মাঝখানে আমি তোমার ওই টক্সিক কথাগুলোর কোনো অ্যাকুরেট রিপ্লাই দিতে পারতাম না। আমি তোমার উপর কোনো ইমোশনাল ইনভেস্টমেন্ট করার আগে নিজেকে শান্ত করেছিলাম। এটাই আমার লজিক্যাল প্রায়োরিটি। আর তাছাড়া তুমি আমার মুখের উপর আমার ফোনটা কেটে দিয়েছো। আমার সাথে মিসবিহেভ করেছো। সো ইউ ডিজার্ভ ইট। তোমার এই লজিক্যাল প্রায়োরিটি আমার কাছে একটা বড় রেড ফ্ল্যাগ। তোমার কাছে তোমার কেরিয়ার আগে নাকি আমি? তোমার এই প্রশ্নটাই সবচেয়ে বড় টক্সিক লজিক রিয়া। আমার কেরিয়ার যদি না থাকে তবে তোমার ফিউচার ফান্ডিং হবে কি করে? আমার প্লেসমেন্ট হলে তবেই তো আমরা একসাথে থাকতে পারবো। তুমি কেন আমাদের সম্পর্কটাকে একটা জিরো সাম গেম ভাবছো?
আমার সাফল্য তোমারই সাফল্য। না, আমি তোমার এই লজিক মানি না। তুমি সবসময় তোমার লজিক দিয়ে আমার ইমোশনকে বিচার করো। তুমি একটা ফালতু ছেলে। আর শোনো, এখন থেকে তোমার ওই সিন করে রিপ্লাই না দেওয়ার অর্থনীতি আমার ওপর চলবে না। আমি তোমার সবকিছু আনফলো করলাম। তোমার কোনো স্ট্যাটাস আমার দরকার নেই। ঠিক আছে, তোমার যা খুশি করো। কিন্তু মনে রেখো, আমার এই নীরবতা তোমার প্রতি আমার ভালোবাসার কমতি নয়। এটা তোমার টক্সিক ইমোশনের জন্য আমার সেলফ ডিফেন্স স্ট্র্যাটেজি। অনুরাগ রেগে ফোন রেখে দিল। রিয়া তখনও ফুঁসছে। সে ফেসবুকে গেল এবং অনুরাগের সব ছবি থেকে লাইক সরিয়ে তাকে আনফলো করে দিল। কিন্তু মনে মনে সে জানত এই রাগটা অনুরাগের প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ। অন্যদিকে সোহিনী তখন অনুরাগের সঙ্গে ছিল। অনুরাগ, তুমি কেন রিয়ার ওপর এরকম রেগে গেলে? তুমি তো জানো যে ও জেলাসি থেকেই এমনটা করে। আমি জানি সোহিনী, কিন্তু আমার লজিক বলছে এই দূরত্বে যদি আমরা দুজন দুজনের কেরিয়ারকে সম্মান না করি, এই সম্পর্কে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। আর ওর ওই সিন করে রিপ্লাই না দেওয়ার অর্থনীতিকে মেনে নিলে ও আরও বেশি টক্সিক হয়ে উঠবে। তাই আমাকে কঠোর হতে হলো। বাহ, তোমার লজিক তো এখন সম্পর্ক অর্থনীতির থিসিস লিখছে। অনুরাগ হেসে উঠে রিয়ার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখল রিয়া তাকে আনফলো করেছে। সেও রিয়াকে আনফলো করল না, কিন্তু রিয়ার সব ছবির লাইক তুলে নিল। আমার এইচডি ডেটা ট্র্যাকার থাকুক আর না থাকুক, তোমার সোশ্যাল মিডিয়ার ইগো আমার নিয়ন্ত্রণে থাকবে রিয়া। এটাই আমাদের টক্সিক লাভ লুপ। রিয়া তখনও অনুরাগের সিন করে রিপ্লাই না দেওয়ার অর্থনীতি এবং ডিজিটাল পজিটিভনেস নিয়ে রেগে আছে। সে স্থির করল অনুরাগকে এবার সে কাউন্টার ইনভেস্টমেন্ট দেখাবে। রিয়া তার এক বন্ধুর বিয়েতে যোগ দিতে অন্য একটি শহরে গেল। সে সেখানে দারুণ মজা করছে। তার এক বন্ধু অর্ক সবসময় রিয়ার সঙ্গে ছিল। রিয়া বিয়ের আসরে অর্কর সঙ্গে হাসি খুশি মুখে বেশ কিছু ছবি তুলল। বিশেষ করে একটা ছবিতে রিয়াকে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল, যেখানে অর্ক তার কাঁধে হাত রেখে হাসছে। রিয়া ছবিটি ফেসবুকে আপলোড করল ক্যাপশন দিয়ে, এই হাসিটার কোনো অর্থনৈতিক মূল্য নেই, শুধুই আবেগ, এবং স্ট্যাটাস দিল সম্পর্কের বাজারে নতুন ডিম্যান্ড কার্ড তৈরি হলো। ক্যাপশনটা সরাসরি অনুরাগকে উদ্দেশ্য করে লেখা। সে জানে অনুরাগ তার ইমোশনাল ডেটা ট্র্যাকার বন্ধ করলেও সোশ্যাল মিডিয়া ডেটা ঠিকই বিশ্লেষণ করবে। অনুরাগ তখন ল্যাবে বসে প্লেসমেন্টের একটি জটিল কোডিং সমস্যার সমাধান করছিল। তার হাতে থাকা ফোনের নোটিফিকেশন দেখে এসে রেগে গেল। রিয়ার হাসি, অর্কর কাঁধে হাত, আর সেই তীক্ষ্ণ ক্যাপশন। এ কি এ কি শুরু হলো? আমার লং টার্ম ইনভেস্টমেন্টের প্রতি ওর এতটুকু শ্রদ্ধা নেই? ও আমার সাথে এমনটা করতে পারলো? অনুরাগ সঙ্গে সঙ্গে রিয়াকে কল করল। তার চোখের কোণে জল এসে গেছে ততক্ষণে, তবে কণ্ঠে কঠোরতা। মিস রিয়া সেন, তোমার এই ছবির ক্যাপশনের মানে কি? এই অর্থনৈতিক মূল্যহীন হাসি তোমার কাকে দেখানোর দরকার পড়ল? আর ওই ছেলেটা কে? তোমার নতুন ডিমান্ড কার্ভের উৎস কি ওই ছেলেটা? আরে বাবা, এ তো আমার বন্ধু অর্ক। আর ক্যাপশনটা, এটা আমার ইন্ডিভিজুয়াল অটোনমি। তুমি আমাকে টক্সিক বলেছ, তাই আমিও তোমার উপর পাল্টা চাপ সৃষ্টি করছি। তোমার ডিজিটাল ইগো এখন হার মানুক। তুমি আমাকে জ্বালাতে গিয়ে তোমার নিজস্ব ব্র্যান্ড ভ্যালু নষ্ট করছো। তুমি কি মনে করো আমি তোমার এই ফালতু জেলাসি স্ট্র্যাটেজি দেখে তোমার শহরে ছুটে যাব? আমার ইন্টারভিউ আছে কাল। আমার কাছে লজিক্যাল প্রায়োরিটি হলো কেরিয়ার, আর তোমার এই হাসি, এটা একটা ফলস সিগন্যাল। তুমি একটা স্বার্থপর ছেলে। তুমি শুধু তোমার কেরিয়ার আর লজিক বোঝো। আমি তোমার জন্য এত দূরে এসে একা আছি, আর তুমি আমার একটুও খোঁজ নাও না। তোমার ওই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমার প্রতি খাচ্ছে। তোমার কাছে আমার গুরুত্ব কমে গেছে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি? রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার প্রতি আমার উপযোগিতা কখনো কমবে না। কিন্তু তোমার এই টক্সিক আচরণ আমার মানসিক শান্তি নষ্ট করছে। যাও, যাও, তুমি তোমার এই নতুন ডিমান্ড কার্ভ নিয়ে থাকো। আমি তোমাকে আর ফোন করব না। আমার আমার প্রয়োজন নেই। অনুরাগ ফোন কেটে দিল। তার বুক ফেটে যাচ্ছে অভিমানে, চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। ওদিকে রিয়াও এবার কেঁদে ফেলে। সে বুঝতে পারল সে সীমা ছাড়িয়ে গেছে।
তার উদ্দেশ্য ছিল অনুরাগকে দিয়ে একটু মনোযোগ আদায় করা, কিন্তু ঝগড়াটা এবার তাদের দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিকেই নাড়িয়ে দিল। উফ, আমি কি করলাম? আমার ইগো কেন সবসময় আমাদের প্রেমের বাজেট নষ্ট করে? রিয়া দ্রুত অর্কর কাছ থেকে সরে গেল। সে অনুরাগের সিন করে রিপ্লাই না দেওয়ার অর্থনীতি বোঝে, কিন্তু এই ফোন কেটে দেওয়ার মানে অনুরাগ সত্যি খুব কষ্ট পেয়েছে। অন্যদিকে অনুরাগের মাথায় তখন রাগে, অভিমানে, দুঃখে, কষ্টে আর জেদে ফেটে যাচ্ছে। সে ল্যাবে বসে তার কোড ডিবাগ করতে পারছে না। সৈনী ল্যাবে ঢুকে অনুরাগের অবস্থা দেখল। কি হয়েছে অনুরাগ? আবার কি রিয়ার সঙ্গে ঝগড়া? ও আমার লং ডিস্টেন্স ট্রাস্টের সঙ্গে খেলছে। ও জানেই আমার ইন্টারভিউ আছে, তবু ইচ্ছে করে ছবি আপলোড করেছে। সোহিনী, আমার লজিক বলছে ওকে ভুলে যাও, কিন্তু কিন্তু আমার কোর অ্যালগোরিদম শুধু ওকে খুঁজে চলেছে। আমি ডুয়েল আর লড়তে পারছি না, আমি আর পারছি না। অনুরাগ, তুমি কেন রিয়ার সঙ্গে ডিজিটাল প্রতিশোধের খেলায় নামছো বলো তো? তুমি রিয়ার চেয়ে অনেক বেশি লজিক্যাল। তুমি রিয়ার ইমোশনাল ডিমান্ডটা একটু বোঝো। রিয়া তোমাকে জ্বালাতে চাইছে, কারণ সে তোমার মনোযোগের অভাবটা বোধ করছে। এই দূরত্বে এটাই তো স্বাভাবিক। তুমি ওকে একটা বিগ জেস্চার দাও। বিগ জেস্চার? আমার কাল ইন্টারভিউ, আমি এখন কি করব? পরের দিন অনুরাগের ইন্টারভিউ শেষ হলো। সে আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ থেকে বেরিয়ে এলো, কিন্তু সে রিয়াকে কল করল না। এর পরিবর্তে সে একটি অনলাইন ডেলিভারি অ্যাপে গেল। সে রিয়ার শহরে এমন এক জিনিস ডেলিভারি দেওয়ার অর্ডার দিল যা রিয়ার সব অভিমান ভেঙে দেবে। সেদিন সন্ধ্যায় রিয়া যখন মন খারাপ করে তার হোস্টেলের রুমে বসেছিল, তখন দরজায় নক হলো। রিয়া দরজা খুলতেই দেখল ডেলিভারি বয় হাতে বিশাল একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। বাক্সের গায়ে একটি বড় প্রিন্ট আউট লাগানো, তাতে লেখা, টু মাই টক্সিক কোর অ্যালগোরিদম, রিয়া সেন। রিয়া অবাক হয়ে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি মাঝারি আকারের পিঙ্ক টেডি বিয়ার, সঙ্গে এক গাদা চকলেট এবং একটি সুন্দর কার্ড। কার্ডে অনুরাগের হাতে লেখা ছিল, রিয়া, তুমি আমাকে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি সূত্র শেখালে। আমি তোমার হাসি ভালোবাসি, কিন্তু তোমার কান্না আমাকে কষ্ট দেয়। আমি তোমার শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁয় যেতে পারিনি, কিন্তু তোমার নতুন শহরে এই টেডি বিয়ারটা আর চকলেটগুলো তোমার জন্য। আর এই সব কিছু প্রমাণ করবে তোমার চকলেটের জন্য আমার চেয়ে ভালো সাপ্লাই চেইন আর কেউ হতে পারে না। আমি কাল ইন্টারভিউ দিয়েছি, তোমার ডিমান্ড কার্ভ এখনও আমার কাছে সবচেয়ে মূল্যবান। রাগ কমাও, আমাকে কল করো। তোমার স্বঘোষিত টক্সিক ছেলে অনুরাগ যে লজিক ফেল করলো। রিয়া হেসে ফেলল। তার চোখ জলে ভরে গেল। অনুরাগের এই লজিক্যাল জেস্চার তার সব রাগ, জেদ আর অভিমান ধুয়ে দিল। তার ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এর আসল কারণ সে খুঁজে পেল। অনুরাগ কখনো তার কাছে ডিবাগ হয় না। রিয়া সাথে সাথে অনুরাগকে কল করল। এই রামগরুরের ছানা, তোমার এই গিফট সাপ্লাই চেন আমাকে কিনে নিয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি কেন আমাকে কল না করে এসব করলে? কারণ আমার লজিক বলছিল তোমার ইমোশনাল ডিমান্ড পূরণ করার জন্য তোমার ডিজিটাল ইগোর কাছে হার মানাটা জরুরি ছিল না। একটা বিগ জেস্চার দরকার ছিল। আর শুনো, এখন থেকে ঝগড়া কম করো। আমার হার্ট রেট মনিটর কিন্তু সবসময় তোমায় দেখছে। আমার হার্ট রেট এখন খুব শান্ত। আর শোনো, তোমার ইন্টারভিউ কেমন হলো? তোমার কেরিয়ার ইনভেস্টমেন্ট কেমন চলছে? আমার কেরিয়ার ইনভেস্টমেন্ট সফল হয়েছে। আমাকে বড় কোম্পানি প্লেসমেন্ট দিয়েছে। আর এখন আমার কাছে সময় আছে তোমার টক্সিক লাভ লুপের দিকে মনোযোগ দেওয়ার। তুমি রেডি থাকো, খুব তাড়াতাড়ি তোমার শহরে আসছি। উফ, শয়তান তুমি একটা। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু আসার আগে আমাকে যেন অন্তত 5 বার কল করো, নইলে আমার ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সূত্র আবার কাজ করা শুরু করবে। এরপর কেটে যায় বেশ কিছু সপ্তাহ। অনুরাগ তার প্লেসমেন্টের প্রথম স্যালারি হাতে পেয়েছে। তার প্রতিশ্রুতি মতো সে রিয়ার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত। রিয়া আনন্দে আত্মহারা, কিন্তু তার মনে পুরনো সন্দেহ কাজ করছে। অনুরাগ কি এবারও অপটিমাল রিসোর্স অ্যালোকেশন করবে? শোনো, আমার ফ্লাইট কনফার্ম হয়েছে, আমি তোমার শহরে যাচ্ছি। কিন্তু একটা কথা, আমি খুব সাশ্রয়ী হোটেল বুক করেছি।
এটা আমার ভিজিট বাজেটের মধ্যে আছে, বাকি টাকাটা আমাদের ফিউচার ফান্ডিংয়ে জমা হবে। হ্যাঁ, আবারও সেই সাশ্রয়ী অর্থনীতি। অনুরাগ, তুমি এত টাকা ইনকাম করছো, আর আমরা কি এখন একটা নোংরা হোটেলে থাকবো? এটা আমাদের সম্পর্কের প্রথম লং ডিস্টেন্স ডেট। আমি তোমার কাছে হ্যাডোনিক কনজাম্পশন আশা করছি। এটা আমাদের সম্পর্কের ইমোশনাল ডিম্যান্ড। রিয়া, কেন তুমি এই সামান্য খরচ নিয়ে ঝগড়া করছো? আমরা তো হোটেলে সময় কাটাবো না, আমরা বাইরেও ঘুরবো। আর এই টাকাটা জমা হলে আমরা পরবর্তীতে আরো বড় ইনভেস্টমেন্ট করতে পারবো। এটাই তো লজিক। তোমার লজিক আমার ভালো লাগে না। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু তোমার টাকাকে ভালোবাসো। আমি আর তোমাকে কিছুই বলতে চাই না, তুমি তোমার মতো আসো। রিয়া ফোন কেটে দিল। অনুরাগ বিরক্ত হয়ে বলে, এই মেয়েটার মধ্যে ঝগড়া করার এত ডেডিকেশন কোথা থেকে আসে? মানে সুযোগ পেলেই হলো। এত ইম্যাচিউরিটি এই বয়সে কিভাবে? একটা কোনো কথা বুঝবে না, শুধু ঝুড়ি ঝুড়ি রাগ আছে মহারানীর। অনুরাগ পরের দিন সকালে রিয়ার শহরে পৌঁছালো। সে ব্যাগ হাতে হোস্টেলের গেটে অপেক্ষা করছিল। রিয়াকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তের আবেগ তাদের সব ডিজিটাল ঝগড়াকে ভুলিয়ে দিল। রামগরু রেছানা, তোমার ফ্লাইট কেমন ছিল? খারাপ নয়। তোমার ইএইচটি ডেটা ট্র্যাকিং করতে না পারাটা আমার কাছে খুব অসহ্য ছিল। চলো, আমি তোমার জন্য একটা দারুণ এয়ারবিএনবি বুক করেছি। গতবার তোমার কৃপণতার জন্য আমি এবার নিজে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করেছি। এয়ারবিএনবি? কিন্তু রিয়া, আমি তো একটা হোটেল বুক করেছি। আমি তোমার টাকা খরচ করতে দিতে পারি না। এটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টিংয়ের নীতির লঙ্ঘন। না, এটাই আমার ইগো ইনভেস্টমেন্ট। তুমি সবসময় তোমার লজিক চাপাও। আমার এই হ্যাডোনিক কনজাম্পশনের ইচ্ছে তোমার কাছে কোনো মূল্যই রাখে না। তোমার কাছে আমার ইমোশনাল ডিম্যান্ডের চেয়ে তোমার ভিজিট বাজেট বেশি মূল্যবান। রিয়া, এবার তুমি বাড়াবাড়ি করছো। কেন তুমি আমার লজিকটা বোঝার চেষ্টা করছো না? তুমি কি চাও, আমরা সবসময় শুধু ঝগড়া করি? হ্যাঁ, আমি তাই চাই। কারণ তুমি ঝগড়া না করলে তোমার হিডেন ভ্যারিয়েবল, মানে তোমার অ্যাটেনশন, কেয়ার, এইগুলো বাইরে আসে না। তুমি একটা স্বঘোষিত টক্সিক ছেলে। অনুরাগ রেগে গেল। সে ব্যাগ মাটিতে রেখে বলল, ফাইন, আমি তোমার এয়ারবিএনএতে যাব না। আমি আমার বুক করা হোটেলে থাকবো। আর তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে তুমি তোমার মতো থাকো। আমার এই সম্পর্ক আর দরকার নেই। অনুরাগ রাগে ফুঁসতে ফুঁসতে উল্টো দিক দিয়ে হাঁটতে শুরু করলো। রিয়া হতভম্ব। রিয়া তখন মন খারাপ করে হোস্টেলের দিকে হাঁটছিল। সে অনুরাগকে কল করতে চাইলেও তার ডিজিটাল ইগো তাকে বাধা দিচ্ছিল। সে তখন অনুরাগের সোশ্যাল মিডিয়া চেক করলো। অনুরাগ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছে। সে একাই বসে আছে একটি সাধারণ রেস্তোরাঁয়, সামনে একটি কফির কাপ, ক্যাপশন, অপটিমাল রিসোর্স অ্যালোকেশন। ইগো নয়, লজিকই শেষ কথা। রিয়া এই পোস্ট দেখেই আরও রেগে গেল। সে তৎক্ষণাৎ তার মোবাইল নিল এবং সাগরের সঙ্গে আগে তোলা একটি ছবি স্টোরিতে দিল, যেখানে সাগর তাকে একটা সুন্দর গিফট দিচ্ছে। ক্যাপশন, আনকন্ডিশনাল সাপোর্ট, যখন কেউ তোমার ইমোশনাল ডিম্যান্ড বোঝে। অনুরাগ তখনও তার সেই সাশ্রয়ী হোটেলে বসেছিল। তার ফোনের নোটিফিকেশন অ্যালার্ট বাজল। রিয়া স্টোরি দেখেই তার মাথা গরম হয়ে গেল। সেই সাগর এবং আনকন্ডিশনাল সাপোর্ট। ড্যাম ইট! এ কি শুরু হলো? আমি এখানে ওর জন্য এত প্ল্যান করে এসেছি, আর ও আমার ইনভেস্টমেন্টকে পাত্তা না দিয়ে অন্য একজনের ফালতু সাপোর্ট নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। আমি আজ ওকে মেরেই জেলে যাব। অনুরাগ সাথে সাথে রিয়াকে কল করলো। রিয়া, এইমাত্র তুমি যে স্টোরিটা দিলে সেটার মানে কি? তুমি কি ইচ্ছে করে আমাকে জ্বালাতে চাইছো? এই ডিজিটাল রিভেঞ্জ তোমার কখন শেষ হবে? আমি এখনই তোমার শহরে এসেছি, তুমি কেন অন্য একজনের সঙ্গে ছবি দিচ্ছ? কারণ তোমার লজিক আমার ইমোশন বোঝে না। আমি দেখাতে চাইছিলাম তোমার মতো কৃপণ না হলেও আমার জীবনে আনকন্ডিশনাল সাপ্লাই আছে। তুমি আমাকে ডিজিটাল জেলাসি দেখাতে পারো, আমিও তোমাকে দেখাতে পারি। অনুরাগ এবার আর লজিক নয়, শুধুই তীব্র আবেগ নিয়ে নিজেকে শান্ত রেখে বলে, তুমি আমার কোর অ্যালগোরিদম। তুমি কেন আমার সিস্টেমে এত বাগ তৈরি করছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাই এসব ফালতু ছবি দেখে আমার রাগ হচ্ছে।
তুমি তুমি এক্ষুনি আমার কাছে আসো, নয়তো আমি ওই সাগরকে খুঁজে বের করে তাকে দেখাবো কে এই মার্কেটের প্লি হোল্ডার। রিয়া অনুরাগের এই হঠাৎ আবেগিক বিস্ফোরণ থেকে অবাক হলো। তার সব রাগ এক নিমেষে ভালোবাসায় পরিণত হলো। সে জানে এই রাগ লজিক নয়, পিওর জেলেসি থেকে এসেছে। তুমি সত্যিই আমাকে ভালোবাসো, তাই না? তোমার লজিক কেন তোমার টক্সিক ইমোশনের কাছে হার মানল? আমার লজিক হার মানেনি, আমার সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তোমার ইগো ইনভেস্টমেন্টকে মেনে নিলাম। আমি ওই এয়ারবিএনে যাব, কিন্তু তুমি ওখান থেকে কোথাও যাবে না। আমি আসছি। অনুরাগ দ্রুত হোটেল ছেড়ে রিয়ার কাছে ছুটে গেল। রিয়া তখন সেই এয়ারবিএনবির দিকে হেঁটে যাচ্ছিল যেখানে সে অনুরাগকে নিয়ে যেতে চেয়েছিল। অনুরাগের লজিক্যাল জেস্চার এবং আবেগিক বিস্ফোরণ রিয়ার মান ভঞ্জন করে দিয়েছে। অনুরাগ এবং রিয়া এখন রিয়ার বুক করা সুন্দর এয়ারবিএনবির অ্যাপার্টমেন্টটি বিলাসবহুল, পরিপাটি, ঠিক যেমনটা রিয়া চেয়েছিল তার হ্যারোনিক কনজামশনের জন্য। প্রথম কিছুক্ষণ তাদের মধ্যে সবকিছু স্বাভাবিক ছিল, আলিঙ্গন, হাসি এবং নীরবতা। কিন্তু সেই নীরবতাটাই দ্রুত অস্বস্তিকর হয়ে উঠল। আমি তো আমার ইমোশনাল ডিমান্ড পূরণ করলাম, কিন্তু আমার কেন এত অস্বস্তি লাগছে? অনুরাগ তখনও গম্ভীর মুখে অ্যাপার্টমেন্টের দামি সজ্জাগুলো দেখছিল। তার মুখে সেই লজিক্যাল বিরক্তির ছাপ স্পষ্ট। সে বারবার পকেটে হাত দিচ্ছিল, যেন তার ভিজিট বাজেটের কথা মনে পড়ছে। অনুরাগ, তুমি চুপ করে আছো কেন? তোমার কি এই জায়গাটা পছন্দ হয়নি? তুমি কি এখনও ওই সাশ্রয়ী হোটেলের কথাই ভাবছো? না রিয়া, আমি লজিক্যাল চিন্তা করছি। তোমার এই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত হবে সেটা ভাবছি। অসহ্য! ভালোবাসাকে তুমি এখন রিটার্ন অন ইনভেস্টমেন্টের চোখে দেখছো? এটাই আমার সমস্যা। আমি তোমার এই চাপা হিডেন কস্ট আর নিতে পারছি না। তুমি মুখ ফুটে কিছু না বললেও তোমার মনে মনে রাগ জমছে। তুমি চাও আমি তোমার কাছে ঋণী থাকি। আমি তোমার কাছে কোনো ক্রেডিট চাই না রিয়া, আমি শুধু চাই রিলেশনশিপ ক্যাপিটাল যেন অপচয় না হয়। তুমি আমার ওপর তোমার ইগো চাপিয়ে আমার লজিক্যাল ডিমান্ডে ক্ষতি করছো। তুমি একটা টক্সিক কম্প্রোমাইজার। তুমি কম্প্রোমাইজ করো, কিন্তু তার চাপ আমার ওপর দাও। তোমার এই আচরণ আমার কাছে তোমার লুকোনো রেড ফ্ল্যাগ। ঠিক তখনই রিয়ার ফোনটা বেজে উঠল এবং সাথে সাথেই বন্ধ হয়ে গেল। ওহ, চার্জ শেষ। ভাগ্যিস, এখন আর তোমার ডিজিটাল পজিটিভনেস আমাকে জ্বালাতে পারবে না। কি? তোমার ফোন বন্ধ? আর আমার গ্রিন ফ্ল্যাগ ট্র্যাকারের ডেটা নেই কেন? অনুরাগ তার স্মার্ট ওয়াচে চাপ দিতে লাগলো। স্ক্রিন দেখাচ্ছে রিয়া সিস্টেম অফলাইন, সিকিউরিটি ফেলিওর। রিয়া, তোমার ওই স্মার্ট ওয়াচটার চার্জও নেই। এটা কি করেছো তুমি? আমাদের লং ডিস্টেন্স ইনভেস্টমেন্ট মডেল এর প্রধান শর্ত হলো আমাদের জিরো কমিউনিকেশন গ্যাপ থাকবে। হ্যাঁ, আমি ইচ্ছে করে বন্ধ করেছি। তোমার এই সার্ভেল্যান্স সিস্টেম আমার ব্যক্তিগত প্রাইভেসি রাইটসকে লঙ্ঘন করে। আমি মুক্ত থাকতে চাই। আমি তোমার চোখে শুধু ডেটা পয়েন্ট হয়ে থাকতে চাই না। তুমি এটা ইচ্ছে করে করেছো। তুমি আমাকে কষ্ট দিতে চাইছো। এই সিকিউরিটি ফেলিয়ার প্রমাণ করে তুমি তোমার কমিটমেন্ট রক্ষা করছো না। যখন আমি তোমার কাছে নেই তখন তুমি তোমার সিস্টেম বন্ধ করে দাও, যাতে আমি জানতে না পারি তুমি অন্য কোনো বেটার অল্টারনেটিভ ওই বখাটে সাগর বা সুদীপ বা অর্কের সঙ্গে কথা বলছো। আবার সাগরদা, আবার অর্ক, আবার সুদীপ। তুমি কেন আমাকে সন্দেহ করছো? তুমি কি মনে করো আমি তোমার মতো শুধু লজিক্যাল হিসাব কষি? আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমার এই ইমোশনাল টর্চারগুলো সহ্য করি। আর তুমি আমার ওপর ট্রাস্ট ডেফিসিট তৈরি করছো। শোনো অনুরাগ, যে ঠকানোর সে তোমার সাথে থেকেও ঠকাতে পারে, কিন্তু যে তোমাকে সত্যিই ভালোবাসে সে সারা বিশ্বের সাথে ঘুরলেও তোমার প্রতি সে সর্বদা সৎ থাকবে। আমি ট্রাস্ট ডেফিসিট তৈরি করছি না। তুমি আমাকে কারাপ্টেড ডেটা দিচ্ছ। তুমি আমার সামনে থাকলে তোমার মুখ দেখেই আমি তোমার ইমোশন বুঝতে পারি, কিন্তু এই দূরত্বে আমি শুধু তোমার ডিজিটাল ডেটার উপর নির্ভর করি, আর সেই ডেটা তুমি বন্ধ করে দিয়েছ। এটাই আমার কাছে চূড়ান্ত রেড ফ্ল্যাগ। ওহ, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি শুধু তোমার অ্যাপ আর লজিককেই বিশ্বাস করো। তুমি একটা অসহ্য ছেলে। আমি কেন তোমার সঙ্গে ঝগড়া করি তুমি জানো না। জানলে এসব বলতে না।
তুমি আমার জীবনের সবচেয়ে বড় ইমোশনাল লস। আর তুমি তুমি আমার জীবনের সবচেয়ে বড় লজিক্যাল বাগ, যাকে আমি ফিক্স করতে পারি না, কিন্তু যাকে ছাড়া আমার সিস্টেম চলে না। রিয়া তখন কেঁদে উঠল। সে অনুরাগের হাত ধরল। অনুরাগ, তুমি কি বোঝো না আমরা ঝগড়া করি কারণ আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমি তোমার ওপর আমার ইগো চাপিয়ে দিয়ে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার ইমোশনাল ডিম্যান্ডের মূল্য দাও। অনুরাগ রিয়াকে কাছে টেনে নিল। আমি বুঝি রিয়া, আমারও ভুল হয়েছে। আমি এত লজিক্যাল চিন্তা করি যে তোমার আবেগিক চাহিদাকে ভুলে যাই। আমাদের সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে হলে শুধু লজিক নয়, মাঝে মাঝে অযৌক্তিক প্রেমের ইনভেস্টমেন্টেরও দরকার। আমার এই টক্সিক লাভ লুপের বাইরে কোনো সমাধান নেই। তাহলে এখন এই হিডেন কস্টের সমাধান কি? এই হিডেন কস্টের সমাধান হলো, আমি আমার অপটিমাল রিসোর্স অ্যালোকেশন ভেঙে দিয়েছি। আমি তোমার এয়ারবিনেতে থাকবো, তোমার জন্য হ্যাডোনিক কনসাপশন মেনে নেব, আর তুমি তোমার ফোন চার্জ দেবে, যাতে আমাদের LTIM এর সিকিউরিটি বজায় থাকে। এটাই আমাদের টক্সিক গ্রিন ফ্ল্যাগ। তারা দুজন হেসে উঠল। তাদের এই ঝগড়া, প্রেমের টক্সিক লুপ তাদের সম্পর্কের সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ। এখন অনুরাগ তার নতুন চাকরি নিয়ে রিয়ার শহরে একটি অস্থায়ী রিমোট সেটআপে কাজ করছে। প্রথম দুদিন রিয়া আর অনুরাগ ঝগড়া ছাড়াই কাটিয়েছে, যা তাদের টক্সিক লাভ লুপের ইতিহাসে এক বিরল ঘটনা। কিন্তু নিরাপত্তার এই মার্কেট স্টেবিলিটি বেশি দিন টিকল না। একদিন বিকেলে অনুরাগ তার ল্যাপটপ নিয়ে একটি কফি শপে বসে কাজ করছিল। হঠাৎ তার কাঁধে কেউ আলতো করে টোকা দিল। ঘুরে দেখল সোহিনী। আরে অনুরাগ, তুমি এখানে? তোমার তো অন্য শহরে প্লেসমেন্ট হয়েছিল। আরে সোহিনী, তুমি? তোমারও তো। হ্যাঁ, আমারও তো এই শহরে ট্রান্সফার হয়েছে, একই কোম্পানিতে। জানো কি দারুণ প্রফেশনাল সিনার্জি, তাই না? চলো একসাথে কাজ করি। তোমার কোডের কাছে এখন আমার সাপোর্ট সিস্টেম খুব দরকার। অনুরাগ সানন্দে রাজি হলো। তার লজিক বলছে সোহিনী একজন পেশাদার সহকর্মী, যার সঙ্গে কাজ করলে তার প্রোডাক্টিভিটি বাড়বে। তারা পাশাপাশি বসে কাজ শুরু করলো। সোহিনী তখন অনুরাগের সঙ্গে একটি কঠিন অ্যালগরিদম নিয়ে আলোচনা করছিল। একসময় তারা দুজন খুব হাসি খুশি মুখে একটি সেলফি তুলল। সোহিনী ছবিটি তুলে ক্যাপশন দিল, বেস্ট ওয়ার্ক সিনার্জি, ফিক্সিং দ্য সিস্টেম উইথ দ্য বেস্ট কোডার, হ্যাশট্যাগ নিউ সিটি নিউ কোড, হ্যাশট্যাগ প্রফেশনাল গোলস, এবং অনুরাগকে ট্যাগ করল। রিয়া তখন তার হোস্টেলে অনুরাগের জন্য অপেক্ষা করছিল। তার ফোন চার্জে ছিল এবং সে অনুরাগের ডিজিটাল পজিটিভনেসের কথা ভুলে মন ভালো করার চেষ্টা করছিল। হঠাৎ একটি নোটিফিকেশন পেল, অনুরাগের ট্যাগ করা সোহিনীর পোস্ট। কি? সোহিনী এই শহরে আর অনুরাগের সঙ্গে হাসি খুশি সেলফি? আমার জীবনটা একটা সম্পর্ক অর্থনীতির পরীক্ষা নাকি? অনুরাগের হাসি এবং সোহিনীর সেই কোড ফিক্সিং ক্যাপশন দেখে রিয়ার মনে পুরনো বাগ, জেলেসি এবং সন্দেহ একযোগে ফিরে এলো। সে অনুভব করলো তার ইমোশনাল ইকুইটি মুহূর্তের মধ্যে কমে গেল। রিয়া দ্রুত অনুরাগকে ফোন করলো। অনুরাগ, তুমি এখন কোথায়? তোমার এই কোড ফিক্সিং এর মানেটাই বা কি? আর তুমি কেন সোহিনীর সঙ্গে সেই পুরনো টক্সিক লুপটা শুরু করেছো? তুমি কি আমাকে দেখানোর জন্য এই ছবি তুলেছো? রিয়া, শান্ত হও। সোহিনী অপ্রত্যাশিতভাবে এখানে এসেছে। আমরা একই কোম্পানিতে চাকরি পেয়েছি, আমরা একটা জটিল প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। এটা সম্পূর্ণ প্রফেশনাল ইন্টারাকশন। প্রফেশনাল ইন্টারঅ্যাকশন? তোমার কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই? তুমি কেন তোমার পার্সোনাল স্পেসে ওই সাপোর্টিং ফাংশনকে ঢোকাচ্ছ? তুমি তোমার লজিক দিয়ে আমাকে বোঝাতে চাইছো, কিন্তু আমি তোমার এই ফালতু ডেটা বিশ্বাস করি না। এই সোহিনী হলো আমাদের সম্পর্কের সবচেয়ে বড় এক্সটার্নাল রেড ফ্ল্যাগ। রিয়া, তুমি কেন এমন করছো? আমি তোমাকে দেখতে এসেছি। তুমি কেন এই ডিজিটাল প্রমাণের উপর নির্ভর করছো? তোমার কি আমার প্রতি কোনো ট্রাস্ট ইনভেস্টমেন্ট নেই? আমার লজিক বলছে আমার কাজের জায়গায় আমার বন্ধুদের সঙ্গে কথা বলাটা দোষের নয়। তোমার লজিক তুমি তোমার কাছেই রাখো। তুমিও তো আমাকে এই নিয়ে বলেছো কত কিছু, আর এখন তুমিও সেটাই করছো। বাহ! আমার ইমোশনাল লজিক বলছে তুমি আমাকে অবহেলা করছো। তুমি জানো আমি সোহিনীকে নিয়ে কতটা জেলাস, তবুও তুমি ইচ্ছাকৃত ছবি তুলেছো যাতে আমার মনোযোগের অভাব আরও বাড়ে। তুমি একটা টক্সিক কম্পিটিটর। তুমি আমাকে টক্সিক বলতে পারো না।
তাহলে আমাদের এই লং ডিস্টেন্স ইনভেস্টমেন্টের কোনো মূল্য নেই। আমি তোমার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি। আর তুমি আমার পেশাদার জীবনকে সন্দেহ করছো? এটাই তোমার সবচেয়ে বড় ইমোশনাল বাগ। ঠিক আছে, যদি তোমার কাছে তোমার পেশাদার জীবন আর সোহিনীর সাপোর্ট সিস্টেম এতটাই জরুরি হয়, তাহলে তুমি তার সঙ্গেই থাকো। আমার হ্যাডনিক কনজাম্পশনের কোনো দরকার নেই। আমি এখনই হোস্টেল ফিরে যাচ্ছি। তোমার এই টক্সিক ভিজিটের আমার কোনো প্রয়োজন নেই। রিয়া ফোন কেটে দিল এবং রাগে ফুঁসতে ফুঁসতে কফি শপের দিকে হেঁটে গেল, যেখানে অনুরাগ আর সোহিনী বসেছিল। অনুরাগ সোহিনীর দিকে তাকালো। সোহিনী, দেখলে আমাদের এই ওয়ার্ক সিনার্জি রিয়ার কাছে সম্পর্কের যুদ্ধ। রিয়া এখন এখানে আসছে। তুমি তুমি প্লিজ এখন চলে যাও। অনুরাগ, তুমি কেন ভয় পাচ্ছ? আমি চলে যাব না। আর রিয়াকে বোঝাও, আমাদের এই বন্ধুত্বটা তোমার জীবনের একটা স্বাভাবিক অংশ। তোমার এই লুকোনোটা বরং রিয়ার ট্রাস্ট ডেফিসিট বাড়াবে। কিন্তু তার আগে তোমার কমিউনিকেশন প্রোটোকল ঠিক করো। রিয়া যখন কফি শপে পৌঁছালো, দেখলো অনুরাগ আর সোহিনী তখনও পাশাপাশি বসে আছে। রিয়ার রাগ তখন চরম পর্যায়ে। বাহ, ভালোই হচ্ছে তোমাদের ওয়ার্ক ফিক্সিং। তোমাদের সিস্টেম স্টেবিলিটি আমার সামনেই শুরু হলো। রিয়া, আমি জানতাম তুমি আসবে, কিন্তু আমি তোমার সঙ্গে এইখানে ঝগড়া করব না। তুমি রাগ করছো কারণ তুমি আমার ওপর ডিজিটাল পজিটিভনেস দেখাচ্ছ। সোহিনী আর আমার মধ্যে কিছু নেই, কিন্তু তোমার ইমোশনও মূল্যবান। তাই আমি তোমার জন্য একটা নতুন কমিউনিকেশন প্রোটোকল তৈরি করেছি। অনুরাগ এরপর সোহিনীকে বলল, সোহিনী, তুমি আমাদের টিমের অংশ, কিন্তু রিয়া এখন আমার কোর অ্যালগোরিদম। রিয়ার ইমোশনাল স্ট্যাবিলিটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন তুমি যেতে পারো। সোহিনী হেসে অনুরাগের কাঁধে হাত রাখল এবং রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, প্লিজ রাগ করো না। অনুরাগ আমাকে ডিবাগ করতে পারে, কিন্তু ও শুধু তোমাকেই ভালোবাসে। আর শোনো অনুরাগ, তুমি রিয়াকে একটা নতুন নিয়ম দাও। অনুরাগ তখন রিয়ার দিকে তাকালো। ঠিক আছে, নতুন কমিউনিকেশন প্রোটোকল। এখন থেকে আমি সোহিনীর সঙ্গে কোনো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব না, বা সোহিনী আমাকে ট্যাগ করলেও আমি সেটা হাইড্রোলিকলি ডিলিট করব। এটাই আমার ট্রাস্ট ইনভেস্টমেন্ট। তুমি খুশি? হুম, খুশি। কিন্তু শুধু এটুকুতেই হবে না। এখন তুমি আমাকে তোমার সমস্ত কাজ ফেলে নিয়ে চলো। আমার হ্যাডনিক কনজাম্পশন দরকার, এবং আমার ফোন চার্জ না দেওয়া পর্যন্ত তুমি আমাকে তোমার গ্রিন ফ্ল্যাগ ট্র্যাকার দেবে। এটাই আমার কন্ডিশন। অনুরাগ হেসে রিয়াকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। তাদের এই টক্সিক লাভ লুপ এবার নতুন কিছু নিয়মের মধ্যে দিয়ে চলছে। অনুরাগ তার নতুন কোম্পানিতে যোগ দিয়েছে। তার প্রথম মাসটা চলছে চূড়ান্ত ব্যস্ততায়। রিয়াও তার ডিপ্লোমা কোর্সের প্রজেক্ট নিয়ে হিমশিম খাচ্ছে। তারা এখন একই শহরে, কিন্তু তাদের দেখা হয় শুধু গভীর রাতে, যখন দুজনেরই ক্লান্তি চরমে। তাদের সম্পর্ক এবার এক নতুন টাইম ক্রাইসিসের মুখে। একদিন সন্ধ্যায় রিয়ার খুব মন খারাপ। তাদের কথা ছিল একসাথে ডিনার করা, কিন্তু অনুরাগের ফোন এলো। রিয়া, আমি খুব দুঃখিত। আমার বস একটা জরুরি সিস্টেম আপডেট নিয়ে বসেছেন। আমাদের কাজটা শেষ হতে রাত 12টা বাজবে। আমি আসছি না। তুমি তুমি খেয়ে নাও। অনুরাগ, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? তোমার কাছে কি এখন আমি কোনো আনইউজড অ্যাসেট? কেন তুমি তোমার সব সময় ওই কর্পোরেট ইনভেস্টমেন্টে দিচ্ছ? রিয়া, বোঝার চেষ্টা করো। এটা আমার নতুন কাজ। আমার হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা খুবই জরুরি। এখন আমি কঠোর পরিশ্রম না করলে ভবিষ্যতে আমাদের ফিউচার ফান্ডিং এর স্বপ্ন পূরণ হবে কি করে? এটা আমার মাইক্রো ইকোনমি প্রায়োরিটি। ম্যাক্রো ইকোনমিক প্রায়োরিটি? আর আমার ইমোশনাল ডিমান্ড কোথায়? তোমার কি কোনো ধারণাই নেই আমাদের একসঙ্গে সময় কাটানোর অপরচুনিটি কস্ট কত? তুমি তোমার মূল্যবান সময়টা ল্যাবে খরচ করছো, আর আমার জন্য বরাদ্দ করেছো তোমার স্ক্র্যাপ টাইম। আমি তোমার অপরচুনিটি কাস্টের মূল্য বুঝি, কিন্তু আমার এখন লজিক্যাল ডিমান্ড হলো কাজ। তোমার এই ঝগড়া বন্ধ করো। আমি আসছি না, ব্যাস। অনুরাগ ফোন কেটে দিল। রিয়ার চোখে জল। সে বুঝতে পারল শারীরিক নৈকট্য কোনো সমাধান নয় যদি মানসিক দূরত্ব বাড়তে থাকে। তুমি দেখবে অনুরাগ, আমি তোমার এই লজিক্যাল প্রায়োরিটিতে আর হস্তক্ষেপ করব না। এবার তুমি একা থাকো তোমার লজিক নিয়ে। রিয়া তখন অনুরাগকে আর কোনো মেসেজ বা কল করলো না। সে তার সেই পুরনো কৌশল ট্রায়াল অফ সাইলেন্স শুরু করলো। সে দেখবে অনুরাগের কোর অ্যালগোরিদম তার অনুপস্থিতি কতক্ষণে টের পায়। পরের দুদিন রিয়া অনুরাগের কোনো কলের উত্তর দিল না, মেসেজও সিন করল না।
অনুরাগ ব্যস্ততার কারণে বিষয়টা প্রথমে ধরতেই পারেনি। তৃতীয় দিন অনুরাগ রাত 11টায় কাজ শেষ করে ফোন হাতে নিল। সে দেখল রিয়ার কাছ থেকে গত 48 ঘন্টায় কোনো মেসেজ বা কল নেই। তার লং ডিস্টেন্স ট্র্যাকার অ্যাপ এই নীরবতা সত্ত্বেও কোনো অ্যালার্ট দেয়নি, কারণ রিয়া তার স্মার্ট ওয়াচের চার্জ ইচ্ছে করে বন্ধ রাখেনি। কি হলো? রিয়া কেন এত শান্ত? এটা কি তার নতুন কোনো প্যাসিভ অ্যাগ্রেসিভ কৌশল, নাকি সে সত্যিই অন্য কোনো ইমোশনাল ইনভেস্টমেন্ট খুঁজে নিয়েছে? অনুরাগ তাড়াতাড়ি রিয়াকে কল করলো, কিন্তু রিয়া কল ধরল না। সে তখন সোহিনীকে কল করলো। সোহিনী, রিয়া কেন কল ধরছে না? আমার মনে হচ্ছে আমি একটা কমিউনিকেশন ইররের মধ্যে পড়েছি। গত দুদিনও কোনো কল বা মেসেজ করেনি। আরে বাবা, আমি তো আগেই বলেছিলাম তোমার ওয়ার্ক লাইফ লাভ ব্যালেন্স ঠিক নেই। রিয়া তোমার এই অযৌক্তিক অনুপস্থিতি কেন মেনে নেবে? তোমার লজিক এখন কোথায়? তুমি তো রিয়াকে তার নেসেসারি অ্যাটেনশন দিচ্ছই না। তুমি ঠিক বলছো সোহিনী, আমি কাজের চাপে ভুলে গেছি। রিয়া আমার কাছে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, যার রুটিন মেনটেনেন্স দরকার। আমার অপরচুনিটি কস্ট ছিল রিয়ার সঙ্গে সময় কাটানো, আর সেই সময়টাকে আমি নষ্ট করেছি। অনুরাগ দ্রুত রিয়ার হোস্টেলের দিকে ছুটল। রিয়া তখন তার হোস্টেলের রুমে বসে প্রজেক্ট করছিল। দরজায় নক হলো। সে দরজা খুলে দেখল বাইরে অনুরাগ দাঁড়িয়ে, বিধ্বস্ত, হাতে একগুচ্ছ গোলাপ আর একটি সাদা বোর্ড। কি ব্যাপার? তোমার ম্যাক্রো ইকোনমিক প্রায়োরিটিতে বুঝি এখন আমার ছোট হোস্টেলের ঠিকানা মনে পড়েছে? রিয়া, আমি আমি দুঃখিত। আমি আমার সম্পর্কে লজিকে একটি বড় ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম আমাদের ফিউচার ফান্ডিংয়ের জন্য বর্তমানের সময় বিনিয়োগকে কমিয়ে আনা যায়। কিন্তু তুমি ঠিকই বলেছ, ভালোবাসার অপরচুনিটি কস্ট অনেক বেশি। অনুরাগ তখন সাদা বোর্ডটি রিয়ার দিকে বাড়িয়ে ধরল। তাতে সুন্দর করে গ্রাফ এঁকে অনুরাগের হাতে লেখা একটি শিডিউল চার্ট। বোর্ডের ক্যাপশন, রিয়া অনুরাগ টাইম অ্যালোকেশন মডেল, দ্য গ্রিন ফ্ল্যাগ শিডিউল। রিয়া অনুরাগ টাইম অ্যালোকেশন মডেল, দ্য গ্রিন ফ্ল্যাগ শিডিউল। রিয়া, আমার লজিক্যাল ফেইলিয়ার মেনে নিচ্ছি। এখন থেকে আমাদের টক্সিক লাভ লুপ চলবে, কিন্তু সময় মেনে। এই হলো আমাদের নতুন ওয়ার্ক লাইফ লাভ ব্যালেন্স। সন্ধ্যে 7টা থেকে 7:30 ডিবাগিং টাইম, শুধু ঝগড়া এবং দিনের সব অভিযোগ মিটিয়ে ফেলা, নো এক্সটার্নাল নয়েজ। রাত 9টা থেকে 9:30 হ্যাডোনিক কনসাপশন, শুধু রোম্যান্টিক কথা এবং ভালো লাগার অনুভূতি নিয়ে আলোচনা। শনি রবিবার বাজেট অ্যালোকেশন, একদিন তোমার পছন্দের খরচ আর একদিন আমার পছন্দের সঞ্চয়। রিয়া হেসে ফেলল। অনুরাগের এই লজিক্যাল অ্যাপ্রোচ তার কাছে সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ। সে তার আবেগ নিয়ে নয়, লজিক দিয়েও তার ভালোবাসার প্রমাণ করেছে। হয়েছে, তোমার এই শিডিউল আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা কথা, এই ডিবাগিং টাইমে যদি আমি তোমার ওপর বেশি রাগ করি, তখন তুমি কি করবে? তখন আমি তোমার লজিক ভেঙে তোমাকে জড়িয়ে ধরব, কারণ তোমার ইগোর কাছে হার মানাই আমার কোর অ্যালগোরিদমের সবচেয়ে বড় আউটপুট। রিয়া তখন অনুরাগকে জড়িয়ে ধরল। তাদের ওয়ার্ক লাইফ লাভ ব্যালেন্স এখন এক নতুন স্থিতিশীল মডেল। তাদের টক্সিক লাভ লুপ চলবে, কিন্তু সময় মেনে। অনুরাগ আর রিয়ার সব একাডেমিক চাপ শেষ। দুজনেরই এখন ভালো চাকরি। তাদের সম্পর্ক একটি স্থিতিশীল লাভ লুপে চলছে, যা মাঝে মাঝে শিডিউল অনুযায়ী ঝগড়া এবং ভালোবাসার মাধ্যমে ডিবাগ করা হয়। একদিন রাতে তারা তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছিল। শোনো অনুরাগ, এবার আমাদের ফিউচার ফান্ডিংয়ের পরের ধাপটা শুরু করি। আমার বাবা মা চান এই শীতকালেই আমাদের বিয়েটা হয়ে যাক। আমি না একটা ড্রিম ওয়েডিং চাই, বিশাল হল, জমকালো সজ্জা, আর আমার বিয়েটা যেন সোশ্যাল মিডিয়ার সেরা হ্যাডোনিক কনজাম্পশনের উদাহরণ হয়। ড্রিম ওয়েডিং? রিয়া, আমি তোমার ইমোশনের মূল্য বুঝি, কিন্তু আমাদের জয়েন্ট ইনভেস্টমেন্টের লজিক অনুযায়ী তোমার এই ড্রিম ওয়েডিং আমাদের ফাইন্যান্সিয়াল রিস্ক বহুগুণ বাড়িয়ে দেবে। কি বললে? ফাইন্যান্সিয়াল রিস্ক? আমাদের ভালোবাসাটা কি এখন বীমার শর্ত? শোনো, আমি একটা বিয়ে বাজেট মডেল তৈরি করেছি। এই মডেল অনুযায়ী আমরা যদি তোমার স্বপ্নের বিয়ে করতে যাই, তাহলে আমাদের অন্তত 50 লক্ষ টাকা খরচ হবে। ওই টাকাটা যদি আমরা এখন খরচ না করে একটি হাউস ফান্ডে দিই, তাহলে আগামী 5 বছরে সেটার মূল্য দাঁড়াবে প্রায় 80 লক্ষ টাকা। এটাই হলো অপরচুনিটি কস্ট, রিয়া। জাস্ট অসহ্য। অনুরাগ, তুমি কি একটা রোবট?
তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাকেও অপরচুনিটি কস্ট দিয়ে বিচার করছো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার একটা সামাজিক জীবন আছে, আমার বন্ধু-বান্ধব রয়েছে, আমার একটা সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আমি তোমার কাছে শুধু একটা জয়েন্ট ইনভেস্টমেন্ট নাকি? তোমার সোশ্যাল ব্র্যান্ড ভ্যালুর জন্য এত টাকা নষ্ট করাটা সম্পূর্ণ অযৌক্তিক। আমি লজিক্যাল দেখছি। আমাদের একটা সাধারণ কোর্ট ম্যারেজ করা উচিত। এতে খরচ হবে মাত্র ৳১,০০,০০০। এই সাশ্রয় করা টাকাটা আমরা অন্য একটি সাস্টেনেবল অ্যাসেট বিনিয়োগ করতে পারবো। এটাই আমাদের সম্পর্কের কুল অ্যালগরিদম হওয়া উচিত। আবেগ নয়, স্থায়িত্ব। তোমার স্থায়িত্ব তুমি তোমার কাছেই রাখো। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু তোমার লজিক আর টাকাকে ভালোবাসো। আমি তোমাকে নিয়ে আমার স্বপ্নে একটা রাজকীয় বিয়ের ডিজাইন করেছিলাম, আর তুমি তুমি কিনা আমার কাছে কোর্ট ম্যারেজের সস্তার মডেল নিয়ে এসেছো। তোমার এই কৃপণতা আমার কাছে তোমার সবচেয়ে বড় টক্সিক রেড ফ্ল্যাগ। আমার কৃপণতা নয়, এটা ইকোনমিক প্রুডেন্স। তুমি কেন বুঝতে চাইছো না? একটি জমকালো বিয়ের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমাদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নষ্ট করবে। তোমার এই ইমোশনাল ডিমান্ড আমাদের সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, যদি তুমি এই লজিক নিয়েই থাকো, তাহলে তোমার এই টক্সিক লাভ লুপ এবার তুমি একাই চালাও। আমি তোমার সঙ্গে কোনো রকম জয়েন্ট ইনভেস্টমেন্টে আর নেই, যেখানে আমার আবেগের শেয়ারের কোনো মূল্য নেই। রিয়া রাগে দরজা খুলে হোস্টেল থেকে বেরিয়ে গেল। তার চোখ জলে ভর্তি। অনুরাগ দেখল তার স্প্রেডশিট আর লজিক সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনুরাগ তখনও স্প্রেডশিটের দিকে তাকিয়েছিল। সোহিনীর কথা মনে পড়ল। লজিক আর ইমোশন কখনোই এক নয়, মাঝে মাঝে বিগ জেস্টার দরকার হয়। অনুরাগ দ্রুত ফোন হাতে নিল। সে রিয়াকে কল করল না, বরং এক নামকরা ফাইন্যান্সিয়াল প্ল্যানারকে কল করল। তারপর রাত ভোর সে একটি নতুন জয়েন্ট ইনভেস্টমেন্ট মডেল তৈরি করল। পরের দিন সকালে রিয়া হোস্টেলের রুমে বসেছিল, মন খারাপ। তখনই দরজায় নক হলো। রিয়া দরজা খুলতেই দেখল অনুরাগের হাতে দুটি কফির মাগ এবং একটি বিশাল চার্ট পেপার নিয়ে দাঁড়িয়ে। কি ব্যাপার? তোমার লজিক্যাল ডিম্যান্ড কি এখন আমাকে দিয়ে আর কোনো ফাইন্যান্সিয়াল টাচ তৈরি করাতে এসেছে? রিয়া সেন, আমার কোর অ্যালগরিদম তোমার ইমোশনাল ডিমান্ডের কাছে হার মেনেছে। আমি একটা নতুন বিয়ে লাভ লুপ মডেল তৈরি করেছি। এর নাম ইনভেস্টমেন্ট ম্যারেজ। রিয়া চমকে ওঠে। হোয়াট? বিয়ে করছি আমরা? হ্যাঁ, এতে চমকানোর কি আছে? আমি সব ঠিকঠাক সেট আপ করে নিয়েছি। তুমি তোমার বাড়িতে জানাও, আর যদি জানাতে না পারো তাহলে আমি জানাবো তোমার বাড়িতে। রিয়া চোখ মুখ মুচকে বলে, তুমি বিয়ের মতো এত ভালো আর এত বড় একটা খবর এত ক্যাজুয়াল ভাবে দিচ্ছ? সিরিয়াসলি? তুমি কি বেকার টাইপের? কি সাংঘাতিক আনরোম্যান্টিক তুমি! রোমান্টিক না আনরোমান্টিক সেটার প্রসঙ্গে পরে আসি। আপাতত কাজের কথা চলুক। এই চার্টটা দেখো। আমি চাই না আমাদের নতুন জীবন শুরুর আগে বা পরে কোনো ক্র্যাশ আসুক। অনুরাগ একটা চার্ট দেখায় রিয়াকে। রিয়া অবাক হয়ে চার্ট দেখল। তাতে লেখা, ইনভেস্টমেন্ট ম্যারেজ, জয়েন্ট ফিউচার ফান্ডিং। নাম্বার ১, বিয়ে বাজেট ২৫ লক্ষ টাকা। তোমার স্বপ্নের বিয়ের জন্য প্রয়োজনীয় পুরো টাকাটাই আমরা খরচ করব না। নাম্বার ২, জয়েন্ট অ্যাসেট ২৫ লক্ষ টাকা। এর পরিবর্তে সেই ২৫ লক্ষ টাকা দিয়ে আমরা তোমার বিয়ের দিনই একটি সম্পত্তি অ্যাসেট কিনব, যেমন ভালো কোম্পানির স্টক বা একটি ছোট প্লট। নাম্বার ৩, ROI। আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হবে। বিয়েটা জমকালো হবে না, কিন্তু আমাদের ভবিষ্যৎ সম্পত্তির মালিকানা শুরু হয়ে যাবে। বিয়ের রেজিস্ট্রেশন পেপারের পাশে আমাদের সম্পত্তির দলিলের ছবিটাই হবে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ। সিদ্ধান্ত, আমরা টাকা নষ্ট করব না, আমরা টাকা বিনিয়োগ করব, আর আমাদের বিয়েটা হবে সেই বিনিয়োগের শুভ সূচনা। রিয়া তখন অনুরাগের লজিক আর প্রেমের এই অদ্ভুত মিশ্রণ দেখে হেসে ফেলল। এই ছেলেটা ঝগড়া করতে পারে, কিন্তু প্রতিবার এসে লজিককে আবেগের সঙ্গে মিশিয়ে সম্পর্ককে আরও মজবুত করে তোলে। অনুরাগ, তুমি তোমার ভালোবাসাকেও একটা বিনিয়োগের সুযোগ বানিয়ে দিলে। তোমার এই টক্সিক ব্রিলিয়ান্স আমার খুব পছন্দ। তাহলে ঠিক আছে, আমরা ইনভেস্টমেন্ট ম্যারেজ করব। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের প্রথম জয়েন্ট অ্যাসেটের চাবি আমার কাছে থাকবে। অনুরাগ কফির মাগ এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে আমার কোর অ্যালগরিদম, কিন্তু আমাদের জয়েন্ট অ্যাকাউন্টিংয়ের পাসওয়ার্ড আমার কাছেই থাকবে। এটাই আমাদের টক্সিক গ্রিন ফ্ল্যাগ। কেন কেন?
আমি জানতাম মেয়েরা হিসেবি হয়, সংসারী হয়, বাট আমি তো একটা উড়নচণ্ডী মেয়েকে বিয়ে করতে চলেছি, যে টাকা উড়াতে পারলে বাঁচে। তাই পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমায় দেব না। হ্যাঁ, বয়ে গেছে আমার। আর একটা কথা, তুমি যে এত বিয়ে বিয়ে করছো, যদি আমার বাড়ির লোক না মানে তখন কি করবে? তোমার বাড়ির লোক আমাদের সম্পর্ক না মানলে তোমাকে আমি তুলে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? এত সাহস আছে তোমার? সময় হলেই দেখতে পাবে। তাহলে এখন থেকে তুমি আমার মিসেস ওয়াইফ। আর তুমি আমার সুইট অ্যান্ড শাওয়ার হাবি। লাভ ইউ। লাভ ইউ টু। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের টক্সিক লাভ লুপের এই পথ চলা এখন এক নতুন মজবুত জয়েন্ট ইনভেস্টমেন্টের দিকে, মানে তাদের ইনভেস্টমেন্ট ম্যারেজের দিকে অগ্রসর হতে শুরু করে। দূরত্ব বা অভিমান কোনো কিছুই আসলে সত্যিকারের ভালোবাসাকে মুছে ফেলতে পারে না। হাজারো ঝগড়া, সন্দেহ আর দীর্ঘ নীরবতার মেঘ কাটলে দিন শেষে দুটো মন ঠিকই বুঝতে পারে তারা একে অপরের জন্যই সৃষ্টি। আর ঠিক তখনই সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে বিচ্ছেদ বা দূরত্ব নয়, বরং আজীবনের অটুট বন্ধনই হয় শেষ কথা। আজকে আমাদের তৃতীয় পর্ব এটুকুই। রিয়া ও অনুরাগের জীবনে কোন নতুন মোড় আসতে চলেছে এবং কি আরও হতে চলেছে সেগুলো এখন সারপ্রাইজ থাক, কারণ খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে আসতে চলেছি আমরা। সেই পর্বে কি হতে পারে সেই অনুযায়ী কমেন্টে লিখুন দেখি। যাই হোক, আমাদের আজকের গল্পে অভিনয় করেছেন মিনহাজুল, অদ্রিজা, বর্ণালী, অতনু, সুচিস্মিতা, পিয়ালি। গল্পটির এডিটিং এবং আবহ নির্মাণে সৌম্যদীপ ও আকাশ। গল্পের কথক, নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায় আমি অচ্যুতা। সমগ্র পরিচালনায় টিম গল্পভার্স স্টুডিও। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই উদ্যোগকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গল্পটি সকলের কাছে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।